অভয় মৃত্যুকাণ্ডের পর একটার পর একটা অভিযোগও সামনে আসছে। কিভাবে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতাল একবার অপরাধের আতুরঘর হয়ে উঠেছে, সমস্ত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, কিন্তু এখানেই শেষ নয়, আরো অনেক কিছু রয়েছে। গ্রাফিক্যালি একবার আপনাদের সামনে আমরা তুলে ধরি এই যে কীর্তিমান সন্দীপ ঘোষ, যার কথা এই মুহূর্তে বারবার করে বিভিন্ন সময় এই আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে যারা সৎ ব্যক্তি রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা কিভাবে তুলে ধরছেন। দেখুন সন্দীপের দুর্নীতির যে জাল রয়েছে, একদিকে মেডিকেলের বর্জ্য পাচার, একই সঙ্গে বাংলাদেশের সিরিঞ্জ পাচার, তারই পাশাপাশি আপনাদেরকে আমরা জানাচ্ছি মগ থেকে লাশ পর্যন্ত পাচার করা হতো, টাকার বিনিময়ে পাশ করানো হতো, এমনকি টেন্ডারে দুর্নীতি, বেআইনি পার্কিং, হাসপাতালে তোলাবাজি, অনুমতি ছাড়াই স্টল দেওয়া হতো। এখানেই শেষ নয়, আরো অনেক রয়েছে, যেখানে ক্যান্টিন, সুলভ শৌচালয় পর্যন্ত দুর্নীতির অভিযোগ, এবং এর নেপথ্যে সেই একটাই নাম সন্দীপ ঘোষ। হাসপাতালে দালাল চক্র পর্যন্ত চলতো, সিভিকদের দিয়ে রোগী ভর্তি করানো হতো এবং ভর্তি অর্থাৎ রোগী ভর্তিতে পর্যন্ত কমিশন দেওয়া হতো। এখানেই শেষ নয়, ময়না তদন্তের পর যখন দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হতো, তখনও পর্যন্ত টাকা চাওয়া হতো এবং তার আলাদা আলাদা স্ল্যাবও পর্যন্ত রয়েছে। কিভাবে একটা চক্র সেখানে সংগঠিত হয়েছিল, এবং সংগঠিত অপরাধ বললেও হয়তো ভুল হবে না, এই আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে একটাই নাম সন্দীপ ঘোষ এবং তারই নির্দেশে তারই অনুগামীরা এইভাবেই এই গোটা চক্রটাকে চালিয়ে নিয়ে যেত। এই নিয়ে আমরা আলোচনা করব। গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করলাম একটার পর একটা অভিযোগ যেগুলো সামনে উঠে আসছে এই সন্দীপ ঘোষকে কেন্দ্র করে, এবং যেহেতু তারকবাবু আমাদের সঙ্গে রয়েছেন, প্রথমেই তারকবাবু একটু জানবার চেষ্টা করি, এই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ আপনিও বলছিলেন, কিন্তু এই যে মেডিকেলের বর্জ্য পাচার, এটা ঠিক কি বলুন তো? বাংলাদেশ পর্যন্ত নাকি এর একটা লিঙ্ক আপ ছিল, দুজনকে শনাক্ত ইতিমধ্যে করা হয়েছে যে তারা নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। দেখুন, এই ব্যাপারে বিস্তারিত আমাদের প্রাক্তন নন মেডিকেল ডেপুটি সুপার আক্তার সাহেব বিস্তারিত বলেছেন, যে উনি যা বলেছেন তারপরে আর কিছু প্রয়োজন পড়ে না বলার। যে সমস্ত ধরুন HIV পেশেন্ট, হেপাটাইটিস বি, কোভিড পেশেন্ট বা আরও এইরকম ধরনের, এদেরকে যে ইনজেক্ট করা হতো বা স্যালাইন দেওয়া হতো বা ছোটোখাটো ওটি বা ওটি পেশেন্ট, তাদের এই সমস্ত জিনিসগুলো, স্যালাইনের বোতল ধরুন বা সিরিঞ্জ, নিডল, হ্যান ত্যান যা আছে, মানে তাদের ব্যবহৃত জিনিসপত্র, ওই যে ব্যবহৃত জিনিসপত্র, এগুলোকে ডেস্ট্রয় করে দেওয়া হবে। এবং এই যে বজ্র ফেলার জন্য বিভিন্ন রকম নীল প্যাকেট, হলুদ প্যাকেট, সবুজ প্যাকেট, বিভিন্ন রকমের প্যাকেটে করে বিভিন্ন জায়গায় ফেলার কথা। কিন্তু এখানে দেখা গেছে, আপনারাও দেখিয়েছেন, তারা করছেন যে যেখানে ফেলছে সেখানে একটা নেক্সাস তৈরি হয়েছিল, একটা র্যাকেট, তারা ওগুলোকে নিয়ে আবার রিসাইকেল করছে, ওগুলোকে নিয়ে রিইউজ করছে, তাতে আবার প্যাকেট পরিয়ে দিয়ে ভয়ঙ্কর অভিযোগ সামনে আসছে। এটা তো করেছে, ব্যবহার করা জিনিসপত্র সেগুলো ডেস্ট্রয় করে দেওয়ার কথা, সেগুলো একেবারে নষ্ট করে দেওয়ার কথা, সেগুলোই আবার নিয়ে অন্যান্য রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, সেখানে তো বলছে বাংলাদেশে পাচার, সেখানে তো মৃত্যু পর্যন্ত করতে পারে যে কোনো রোগী। একদম, মানে মৃত্যু তো পরের কথা, এবার ধরুন তো ছড়িয়ে যাবে মানুষের মধ্যে এই রোগগুলো। এবার আক্তার সাহেব যে অভিযোগটা করেছেন বাংলাদেশের, উনি নামও বলেছেন কারা কারা, কোন কোন দালাল চক্র এর সঙ্গে জড়িত। তো এইভাবে এগুলো হচ্ছে, মানে সেটা শুধুমাত্র আমাদের রাজ্যের মধ্যে কেন্দ্রীভূত নেই, সেটা বাংলাদেশে পর্যন্ত, মানে এখানকার রোগীর ব্যবহার করা জিনিসপত্র বাংলাদেশের রোগীরা তারাও ব্যবহার করছেন। আক্তার সাহেবের অভিযোগ তো তাই, এবং উনি এটা দেখতেন, উনি এই ব্যাপারটা মানে বিস্তারিতভাবে অভিযোগ করেছেন। এবং যতদূর আমাদের অভিজ্ঞতায় বলছে, এটা আলাদা আলাদা জায়গায় ফেলার কথা, যেখানে ভ্যাটে ফেলবে আলাদা আলাদা, কিন্তু দেখা যায় এক জায়গায় ফেলে দিচ্ছে। সেটারও কারণ আছে, কারণ ওখান থেকে তুলে নিয়ে গিয়ে আবার করছে। বেশ, আমি একটু রাজুবাবুর কাছে আসি। রাজুবাবু, মানুষের কি জীবনে কোনো দাম নেই? দেখুন, এখন বিষয়টা হচ্ছে যে এখন আমরা যে উদ্দেশ্য দিয়ে সিবিআই তদন্তটার প্রতি নজর রাখছিলাম, যে মেয়েটির সাথে ঘটনা ঘটেছে, যে পরিবারের সাথে ঘটনা ঘটেছে, তার ন্যায় বিচার পাবে, এখানে সিবিআই 15 দিন ধরে কোনো কিছু মামলায় এগোতে পারলো না, এবং একটা দোষীকেও ওই কলকাতা পুলিশের বাইরে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল এবার হচ্ছে সেই জায়গা থেকে এই জায়গা থেকে নজর ঘোরানোর জন্য পাশে একটা দুর্নীতির মামলাকে সামনে থেকে নিয়ে আসা হচ্ছে, ফোকাস করা হচ্ছে যে দুর্নীতির দিকে মানুষের নজর যাক, কারণ তারা জানে যে কলকাতা পুলিশ সঠিক লোককেই গ্রেফতার করেছে, ওটাই আসল দোষী, এবং এর বাইরে আর কিছু ইনকোয়ারি করার নাই, সেটাই মেনে নিয়েছে সিবিআই। তাই নজরটাকে ঘোরানোর জন্য এখন আবার একটা দুর্নীতির এই একটা নিয়ে এসে এখন এই দুর্নীতি তদন্ত করছে, মানুষের মধ্যে নজরটাকে ঘুরিয়ে দিচ্ছে। মেয়েটা কিন্তু বিচার পাবে না, এই করে নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা চাইছি জাস্টিস, ওই মেয়েটি পরিবার সঠিক বিচার পাক, আমরা বিচার চাইছি, আমরা ফাঁসি চাইছি, যে সঠিক বিচার পাক, কিন্তু সিবিআই এই বিচার দিতে পারবে না জেনে শুনে।
তারা আবার একটা রাজবাবু কোথাও ভয় করছে না, এখানে বিচারের দাবি আপনি করছেন, আমি করছি, জয় এখানে উপস্থিত রয়েছে, অশোকবাবু রয়েছে, সাধারণ মানুষজন যদি কোথাও কি ভয় করছে? বিজেপি বা যেভাবে নিয়োগে দুর্নীতি হচ্ছে, শিক্ষায় দুর্নীতি হচ্ছে, চাকরিতে দুর্নীতি হচ্ছে, বালি কয়লা প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হচ্ছে, রেশনে দুর্নীতি হচ্ছে, স্বাস্থ্য ক্ষেত্রে পর্যন্ত দুর্নীতি। আপনারা বলছেন তদন্ত করতে, সিবিআই দুর্নীতিগুলো এতদিন ধরে হচ্ছে, এতদিন ধরে দুর্নীতি তদন্ত করছে সিবিআই, ইডি, বিভিন্ন এজেন্সি। একটা দুর্নীতি প্রমাণিত হয়েছে কোর্টের কাছে যে এই শাসক দলের বিরুদ্ধে একটা দুর্নীতি প্রমাণ হয়েছে? কোথাও কোনো দুর্নীতি প্রমাণ হয়নি। অতএব সবটাই অভিযোগের ভিত্তিতে মিডিয়ায় টিকে থাকার জন্য, সিবিআই বিজেপিকে আর একটু সুবিধা করে দেওয়ার জন্য বিভিন্ন সময় দুর্নীতিগুলো করে, দুর্নীতির অভিযোগ নিয়ে এসে তদন্ত করে, কিন্তু একটাও সমাধান হয় না। কিছুই করতে পারে না সিবিআই, কিছুই করতে পারে না। সিবিআই যে দায়িত্ব নিয়ে এসেছে সেই দায়িত্ব তারা পালন করতে পারেনি, যেই কারণের জন্য তারা অন্যদিকে মোড় ঘোরানোর চেষ্টা করছেন। রাজুবাবুর ভাষণ কয়েকটা ফ্যাক্ট বলে দিই, বারবার যারা প্রমাণ করে লাফান তাদের জন্য একটু বলে দিই যে যখন গতকালকে সিবিআই তদন্তকারী দল সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছেছিল, একটা বলুন তো, 1 ঘন্টার উপরে লেগেছে দরজা খুলতে। 1 ঘন্টা উনি কি করছিলেন? এটা সব থেকে বড় প্রশ্ন। দ্বিতীয়, সিসিটিভি যেখানে লাগানোর কথা ছিল এই পুরো আরজিকর প্রিমাইসেসে, সেখানে সিসিটিভি সেই রকম পর্যাপ্ত লাগানো হয়নি কেন? কি লোকানোর চেষ্টা হয়েছিল, কি বাইপাস করার চেষ্টা হয়েছিল বা পরিকল্পনা হয়েছিল, এটা সামনে আসুক। টেন্ডার দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, আমি আপনাকে বলি, টেন্ডারগুলোকে ছোট ছোট করে ভাঙা হতো, 1 লাখ টাকার পরিমাণে করা হতো বা তার লোয়ার অ্যামাউন্ট করা হতো, যাতে সেইটা নিয়ে টেন্ডার না হয়, কোটেশনের বেসিসে সেই কাজগুলো পায়। সেইভাবে তারা, সন্দীপ ঘোষ এইভাবে ডিস্ট্রিবিউট করেছে কাজ। কিরকম কাজ আমি আপনাকে বলি, ছোট ছোট স্টল ওখানে আছে, যে স্টলগুলোকে রীতিমতো কমিশন খেয়ে ওইখানে নিজেদের লোককে বা টিএমসিপির লোকজনকে তারা ওই স্টলগুলোকে দিত। ওইখানে পার্কিং আছে, সেই পার্কিং এর জন্য কোনো পার্কিং রিসিট দেওয়া হয় না, সেই পার্কিং এর কমিশনটাও সন্দীপ ঘোষের পকেটে যায়। আর সবথেকে বড় যেটা চাঞ্চল্যকর তথ্য যেটা সামনে আসছে, সেটা হচ্ছে একটা পেশেন্টকে যখন একটা সিরিঞ্জ দিয়ে কোনো কিছু পুশ করা হচ্ছে, সেই সিরিঞ্জ হোক বা একটা বায়ো ওয়েস্ট হয়, মেডিকেল ওয়েস্ট হয়, সেই মেডিকেল ওয়েস্টটাকে রীতিমতো ডেস্ট্রয় করে দেওয়ার কথা, সেইটাকে নাকি প্রিজার্ভ করা হয়, সেইটাকে নাকি রীতিমতো বলা হচ্ছে যে রিইউজ করা হচ্ছে, এবং সেটা নাকি রীতিমতো পাচার করা হতো বাংলাদেশে। আজকে এই রকম দুর্নীতির অভিযোগ যেখানে আসছে, আপনি কি করে বলছেন যে সেই সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল ছিলেন, সেই আরজি কলেজের, আরে বিচারটা তো বিচার কি পাবে আছে? না আরে এইসব বলে নজর ঘুরিয়ে লাভ আছে কিছু? সিবিআই করতে পারছে না, মেনে নিন না। কাগজের বান্ডিল নিয়ে কলকাতা পুলিশ যেটা করেছে সঠিক পথে এগোচ্ছিল, এবং সেই তদন্তটাকে মোটিভেট করে দেখেছে নিজেদের দিকে নিয়ে আসা কারণ কি? শোনো না, আপনার কথা রাজবাবু, সুপ্রিম কোর্ট থেকে